হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 23শে জানুয়ারি 2025 আর আমরা এই বছর 2025-এর প্রথম ট্যুর করতে বেরিয়ে পড়েছি কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার দূরে টাটানগর বা জামশেদপুর ঘুরে দেখবার জন্য। এক রাত 2 দিন অথবা 2 রাত 3 দিনে কিভাবে এই টাটানগর ট্যুর প্ল্যান আপনারা করতে পারেন, কি কি দেখতে পারেন, কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে ঘুরবেন, কত খরচ পড়বে, সেই সমস্ত ডিটেলস থাকছে আমাদের আজকের এবং পরবর্তী পর্বের ভিডিও দুটিতে। এই সিরিজের দুটি ভিডিওর মধ্যে আজ হলো প্রথম পর্ব। আজকের পর্বতে আপনারা দেখবেন কিভাবে কলকাতা থেকে সহজে টাটানগর আসবেন, কোথায় থাকবেন, কোন জায়গায় হোটেল নেওয়া আপনার পক্ষে লাভদায়ক হবে, কি কি দেখবেন প্রথম দিনে, এই সমস্ত ডিটেলসগুলি। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে ফেলা যাক 2025 সালে সম্পিতানু ব্লগসের প্রথম টাটানগর ট্যুরের গল্প। এখন ঘড়িতে সময় ঠিক সকাল 5:35 আর আমি উঠে যাচ্ছি হাওড়া রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস 20871। এই বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে টাটানগরের মধ্যে মাত্র 243 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে আর আমাদের এই ট্রেনে যেতে সময় লাগবে 3 ঘন্টা 10 মিনিট। এই প্রথম আমি বন্দে ভারতে উঠব। আপনারা এক্সাইটেড না হলেও আমি কিন্তু মারাত্মক এক্সাইটেড। আমার সিট হচ্ছে C3-তে পড়েছে। C3-তে উঠে যাই, উঠে আগে লাগেজগুলো রেখে দিই, তারপর বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। আমরা আজকে হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেছিলাম সকাল 5:05-এ আর এই ট্রেন হাওড়া থেকে প্রত্যেক দিন ছেড়ে যায় সকাল 6টার সময়। আমরা এসে দেখলাম 5:05-এই ট্রেন 21 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। সেজন্য আমরা আর স্টেশনে বসলাম না, সোজা ট্রেনে চলে এসে একদম সিটেই বসে পড়েছি। আস্তে আস্তে আমাদের মোটামুটি এখন 5:40 বেজে গেছে। যেটা আমি বলছিলাম যে আমি কিন্তু মারাত্মক এক্সাইটেড, কারণ প্রথমবার আমি বন্দে ভারত চড়ছি। ভেতরটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আর সিট অ্যারেঞ্জমেন্ট কিন্তু বারবিল জনশতাব্দীতে যেরকম আমরা যাই সেরকমই, কিন্তু একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুটে এই সময় যাওয়ার জন্য এই ট্রেনটি ছাড়াও আরও বারবিল জনশতাব্দী, তিতলাগড় এক্সপ্রেস এগুলোও আছে। ওগুলো 6:20 6:30 পরপর আছে। ওগুলোর জার্নি তো আমরা দেখিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পেসিয়াস এই কম্পার্টমেন্টগুলিতে বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে 3+2। এই দিকে বসার জায়গাগুলো বেশ সুন্দর, লেগ স্পেস অনেকটা রয়েছে আর বাথরুমও অন্যান্য ট্রেনের তুলনায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই ট্রেনেও মেট্রো রেলের মতন যেহেতু অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়, তাই দরজার পাশে রয়েছে এরকম একটি এমার্জেন্সি সুইচ। আর তার পাশে এটি হলো স্টোরেজ এরিয়া, এখান থেকে যাত্রীদেরকে খাবার সাপ্লাই করা হয়। ঠিক 6টা বাজে, দরজা বন্ধ হওয়ার অ্যানাউন্সমেন্ট চলছে। আশা করা যায় ট্রেনটা ঠিক টাইমে ছাড়বে হাওড়া স্টেশন থেকে। হ্যাঁ, একদম কাটায় কাটায় 6টা আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন ছাড়ার সাথে সাথেই যাত্রীদেরকে খাবার সাপ্লাই দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। 6:41 বাজে, আমাদের ট্রেন এখন বাগনান ঢুকছে আর আমাদের ট্রেন থেকে দিয়ে গেল এইরকম একটা চায়ের মিক্সড, এই যে এইটা কার্ডামমের টির, এখানে একটা বিস্কিট দিয়েছে কুকিজ টাইপের, আর এখানে একটা স্যানিটাইজার জেল দিয়েছে, এখানে একটা টাইমস অফ ইন্ডিয়া পেপার আর এই 500 ml রেল নীর পেপার। এছাড়াও এই সময় ছিল আর হিন্দিরও একটা পেপার ছিল।
3 রকম পেপারের অপশান ছিল, তার মধ্যে আমি টাইমস অফ ইন্ডিয়াটা নিয়েছি। আর বাইরে এখন আস্তে আস্তে দিনের আলো ফুটছে, গরম জল দিয়ে গেছে। হ্যাঁ, চাটা বানাচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধ আছে। এইটা বেশ ভালো, এটাতে সবই আছে, জাস্ট মিক্সড করে নিলেই হয়ে যাবে জলের সাথে। অনেকটা তো। ভালো চাটা। খুব চাটা খেয়ে যে কি ভালো লাগছে না। রাত্রে 2 ঘন্টা ঘুমিয়েছি, চাটা না খেলে ঠিক চাঙ্গা হচ্ছিলাম না। খুব সুন্দর। কোলাঘাট ব্রিজ ক্রস করছি আমরা। 7:28 খড়গপুর ঢোকার কথা। আপাতত ট্রেন 8 মিনিট লেট রয়েছে, আশা করি ওটা ম্যানেজ দিয়ে দেবে। একদম কারেক্ট টাইমে 7:28 খড়গপুর ঢোকার কথা ছিল, 7:28 আমাদের ট্রেন চলে এলো 114 কিলোমিটার পথ অতিক্রম করে খড়গপুর স্টেশন। তার যাত্রাপথের প্রথম স্টপেজ খড়গপুর জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এর পরের স্টপেজই হচ্ছে টাটানগর, মানে একটাই স্টপেজ আছে এই বন্দে ভারতে। এই খড়গপুরে 2 মিনিট দাঁড়ানোর কথা ছিল ট্রেনটার, একটু বেশিক্ষণই দাঁড়ালো, 5 মিনিট মতন দাঁড়ালো। 7:33 এখন খড়গপুর স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, এটা প্ল্যাটফর্ম নাম্বার 3 ছিল, 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। জেনারেলি এটা 1 নম্বরে দেয়, আজকে 3 নম্বরে দিয়েছিল। 7:45 সময়ে ট্রেন কলাইকুণ্ডা ক্রস করলো, আর আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে কি দিয়েছে একবার দেখি। এখানে একটা ডিম ভাজা আছে, আলু, কর্ন আর মটরশুঁটি ভাজা, ঠিক আছে। এখানে 2টো ব্রেড আছে, ব্রাউন ব্রেড না নর্মাল ব্রেড, ও না ব্রাউন ব্রেড। এই যে 2টো ব্রাউন ব্রেড আছে, তার সাথে একটা ভ্যানিলা মাফিন আছে এইটা। আবার একটা স্যানিটাইজার দিয়েছে, টমেটো কেচাপ, মিক্সড ফ্রুট জ্যাম, একটা ওয়াইপ দিয়েছে, ওয়েট ওয়াইপ, একটা বাটার, এটি কি, ও ব্ল্যাক পেপার, আর এটা সল্টই হবে, হ্যাঁ সল্ট। এই হচ্ছে টোটাল ব্রেকফাস্ট করে নিই, একেবারেই নর্মাল, আলাদা করে আর বলছি না যে কেমন খেতে কী বৃত্তান্ত, সবাই আপনারা জানেন, এগুলোর টেস্ট আলাদা করে বলার কিছু নেই। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই, এবার টাটানগর স্টেশনে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। ঘাটশিলা স্টেশন জাস্ট ক্রস করলাম। এত স্পিডে মানে স্টেশনটা ঢুকলো আর বেরোলো, বুঝতেই পারিনি। এই যে ঘাটশিলা স্টেশনের বাইরের পোর্শনটা। ঘাটশিলা নিয়ে কিন্তু আমাদের 2টো ভিডিও আছে ঘাটশিলা সিরিজের। আর এছাড়াও ঘাটশিলা থেকে একবার আমরা গিয়েছিলাম কাঁকড়াঝোড়, আর একবার গিয়েছিলাম দুয়ারশিটি। মানে ঘাটশিলা স্টেশনে আমরা কিন্তু অনেকবার এসেছি, সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, খুব ভালো ইনফরমেটিভ ভিডিওগুলো আছে। নটা 10-এ আসার কথা ছিল, 9:24-এ আমাদের ট্রেন টাটানগর স্টেশনে চলে এসছে। ফগের জন্য এইটুকু দেরি হয়েছে, এইটুকু দেরি ক্ষমা করে দেওয়াই যায়। এই স্টেশন থেকে বেরিয়ে কাছাকাছি কোনো ভালো হোটেল আমি খুব একটা দেখতে পাইনি, সেজন্য আমরা যাব একটু দূরে, 6 কিলোমিটার দূরে সাকচিনগরে। সেখানে আমরা কোন হোটেলে যাই আর কিভাবে যাই, কত অটো ভাড়া পড়ে, সব কিছু এইখানে এই ভিডিওতেই দেখিয়ে দেব। তাই ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সাথে চলতে থাকুন। আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল রাউরকেল্লার দিকে, আর আমরা এখন এই স্টেশন থেকে বেরিয়ে চলে যাব জামশেদপুর শহরের একেবারে প্রাণ কেন্দ্রে। 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে আপনাদের আসতে হবে ফুটওভার ব্রিজে উঠে।
টাটানগর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলাম, একদম স্টেশন থেকে বাইরে বেরোলেই উল্টো দিকে রয়েছে অটো এবং 4 হুইলারের বড় একটা স্ট্যান্ড। এখান থেকেই আপনারা অটো পেয়ে যাবেন। যদি আপনারা স্টেশনের কাছাকাছি কোনো হোটেলে থাকেন তাহলে তো আর অটো নেওয়ার প্রয়োজন নেই, আর যদি আপনারা একটু দূরে থাকেন মানে সাকচিনগরে থাকেন, আমরা যেখানে থাকছি, সেই ক্ষেত্রে এখান থেকে শেয়ার অটোও আছে, আর আপনারা রিজার্ভেও যেতে পারেন। রিজার্ভে মোটামুটি 100-150 টাকা মতন ভাড়া পড়বে, আর শেয়ারে গেলে কত টাকা ভাড়া সেটা আমি এখনও জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করে আপনাদেরকে বলে দিচ্ছি। আর আমরা কিসে যাই সেটাও আমরা এখনও ঠিক করিনি, দেখি কিসে যাওয়া যায়। আমরা শেয়ার গাড়িতে উঠে পড়েছি। এখান থেকে শেয়ার গাড়িতে 20 টাকা করে মাথা পিছু দিয়ে আপনারা চলে যেতে পারবেন সাকচিনগরে। তো শেয়ার গাড়িতে উঠে যাচ্ছি, মোটামুটি 10-15 মিনিট মতন সময় লাগবে। টেম্পারেচার কিন্তু এখানে আজকে বেশ ভালোই আছে, একদম আজকে 23শে জানুয়ারি। এখানে টেম্পারেচার এখন ওই 14-15 ডিগ্রির মতো, বেশ প্লিজেন্ট একটা ওয়েদার, আর হালকা মিষ্টি একটা রোদ্দুর আছে, তো বেশ ভালো লাগছে। নামদি রোড ছেড়ে এখন আমরা বাঁদিকে নিউ কালীমাটি রোডের দিকে বেঁকে গেলাম। এখান থেকে আর মাত্র 3.5 কিলোমিটার রাস্তাই বাকি রয়েছে। নেমে পড়েছি অটো থেকে। এই সাকচিতে যে গুরুদুয়ারাটা রয়েছে, একদম গুরুদুয়ারার সামনে নামলে এই রাস্তা, যে রাস্তা থেকে গাড়ি চলে গেল নিউ কালীমাটি রোড ধরে, তার ঠিক উল্টো দিকে রাস্তাটা ক্রস করলেই দেখা যাচ্ছে প্রায় এখান থেকে 150-200 মিটার হবে আমাদের যে হোটেল, সেই হোটেল। আপনি যদি রিজার্ভে আসেন সেক্ষেত্রে 150 টাকা, 120 থেকে 150-র মধ্যে পড়বে। আমরা 20 টাকাতেই চলে এলাম, শুধু কেন বেকার অত টাকা খরচ করব। এবার রাস্তা ক্রস করে এইটুকু হেঁটে যাই, তারপর হোটেলে গিয়ে বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের হোটেলে চলে এসেছি, হোটেল গোল্ডেন হাইটস। একটা বড় বিল্ডিংয়ের 4th ফ্লোরে রয়েছে হোটেলটা। নিচে এরকম লিফটের ব্যবস্থা রয়েছে, তো আমাদের লিফটে উঠেই রিসেপশন এরিয়ায় যেতে হবে, মানে রিসেপশন অ্যাট 4th ফ্লোর লেখাই রয়েছে। এখানে সিসিটিভিও রয়েছে দেখছি। চলে এসেছি আমরা আমাদের আজকের হোটেল গোল্ডেন হাইটসে। এই হলো রিসেপশন এরিয়া। লিফট থেকে নেমেই এই রিসেপশন এরিয়াতে ঢুকলে ডান দিকেই রয়েছে চেক ইন করার ব্যবস্থা। এখানে অফিসিয়ালি 12টায় চেক ইন আর 11টায় চেক আউট। আমরা যেহেতু অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি, এখন 10টা 10 বাজে, আমরা 10টার সময় ঢুকে গেছি। সবে মাত্র চেক আউট করেছেন গেস্টরা, তাই ওনারা ঘরটা পরিষ্কার করছেন। ঘরটা ক্লিন করে আমাদেরকে দিতে মোটামুটি 45 মিনিট মতন সময় লাগবে। সেটুকু সময় তো আমাদের অপেক্ষা করতেই হবে, কিছু করার নেই। এই হলো টোটাল রিসেপশন এরিয়াটা, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড় সড়ো। আর এই ডান দিকে এইখানে ঢুকে আসলে এটা হচ্ছে পুরো রেস্টুরেন্ট এরিয়া। আমরা যেটা রুম বুক করেছি তার সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড রয়েছে। আজকে যদিও আমাদের ব্রেকফাস্ট নেই, আমরা কালকের ব্রেকফাস্টটা অ্যাভেল করতে পারবো। কিন্তু রেস্টুরেন্ট এরিয়াটা ভীষণ সুন্দর, আলো বাতাস, একদম খোলামেলা রেস্টুরেন্ট এরিয়া। এইখানে খাবার দাবার রাখার ব্যবস্থা রয়েছে, চা কফির ব্যবস্থা রয়েছে, আর ওটা হলো কিচেন। এইখানে উইন্ডো ভিউ পাবেন আপনি একটা, এখানে বসে পুরো শহরের ভিউ দেখতে দেখতে, টাটা স্টিল প্ল্যান্ট এরকমভাবে দেখতে দেখতে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আহামরি কিছু এমন ভিউ নেই, কিন্তু হোটেলের পরিবেশটা, ভেতরের ভাইবটা বেশ ভালো লাগছে আমার। আর রুমটা পেলে রুমটা কেমন হয় সেটাও অবশ্যই আপনাদেরকে দেখাবো। হ্যালো, 10টা 50 বাজে, আমরা পেয়ে গেছি আমাদের রুম নাম্বার 408। আর এই হলো আমার রুম, ভীষণ সুন্দর, বেশ বড় সড়ো একটা রুমটা ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এখানে একটা টিভি রয়েছে, এরকম সুন্দর একটা সেট আপ করা রয়েছে প্লাইউডের। তার সাথে একসাথে অ্যাটাচড একটা ড্রেসিং টেবিল সর্ট অফ করা হয়েছে বড় একটা আয়না দিয়ে। তার সামনে রাখা রয়েছে এরকম একটা চেয়ার, এখানে ড্রয়ারও রয়েছে। বেশ সুন্দর এই জায়গাটা। এখানে জানলা দিয়ে ভিউ রয়েছে আর ভালো রোদও আসছে। সবচেয়ে যেটা ভালো, এখানে জানলাগুলো কিন্তু একদম সুন্দর কাঁচ দিয়ে করা রয়েছে, যাতে বাইরের ধুলো একদম ভেতরে না আসতে পারে। সুন্দর একটা কার্টেন এখানে দেওয়া রয়েছে, চাইলে এটা নামিয়ে দেওয়া যেতে পারে, আবার এটা তুলেও দেওয়া যেতে পারে এইটা দিয়ে, এইভাবে। এসি রয়েছে এখানে, প্রত্যেকটা রুমেই এসি রয়েছে। বেশ বড় একটা বিছানা, এখানে আরামসে 3 জন থাকতে পারবেন। আর রুমের একদম বিছানার দুদিকেই, মানে বেড সাইড দুটো ছোট ছোট টেবিল করা রয়েছে। এখানে একটা ইন্টারকম রয়েছে, নিচে ড্রয়ার রয়েছে, আর ঠিক তার পাশে রয়েছে এরকম একটা ওয়ার্ড্রবের ভেতরটা একবার দেখে নিই। বাহ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে লাগেজপত্র রাখা যাবে। ড্রয়ার, হ্যাঙ্গার ভালোই রয়েছে। প্লাগ পয়েন্ট এখানে রয়েছে, এই বিছানার পাশেও রয়েছে, অনেকগুলো প্লাগ পয়েন্টই রয়েছে ঘরে। এখানে কিন্তু লেখা রয়েছে আউটসাইড ফুড ইজ নট অ্যালাউড,
মাঠে এই হোটেলের মধ্যে বাইরের খাবার নিয়ে আপনি আসতে পারবেন না। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা দেখি। হ্যাঁ, বাহ, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা। গিজার রয়েছে, কুমোড রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, বেশ। আর এখানে টাওয়েল আর সোপ দিয়ে দিয়েছে, দুটো চেয়ার রয়েছে, বেশ সুন্দর, একদম যা যা প্রয়োজন সবটাই রয়েছে। এটা কিন্তু একেবারেই পেড প্রমোশন নয়, আমি অনেক ইন্টারনেটে সার্চ করে তারপরেই এই হোটেলটা চুজ করেছি। টাটানগর স্টেশনের পাশে প্রথমে ভেবেছিলাম নেব, কিন্তু পছন্দ হয়নি। আর এই রুমটার ভাড়া আমাদের পড়ছে 2000 টাকা উইথ ব্রেকফাস্ট। শুধুমাত্র ব্রেকফাস্ট দিয়ে এক রাত্রের ভাড়া পড়ছে 2000 টাকা। আমরা 2 রাত থাকবো। আজকে আমরা ঘুরে দেখব পুরো টাটানগর শহরটা, কালকে আমরা যাব চন্ডিলের দিকটা। দুটো আলাদা আলাদা পর্বে আসবে, দুটো পর্বই আপনারা দেখবেন। নতুন নতুন রুট আপনাদেরকে দেখাবো এবং সবথেকে কম খরচে আমাদের যেটা ইউএসপি কিভাবে ঘোরা যায় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। সেজন্য আমাদের সাথে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা সাকচি মার্কেট এরিয়ায় চলে এসেছি। আমাদের হোটেল থেকে 200-300 মিটার মতন দূরে, পায়ে হেঁটে এই সাকচি মার্কেট এলাকা থেকেই সব জায়গার অটো আপনারা পেয়ে যাবেন। তো আমরা প্রথমে এখন যাব ডিমনা লেক। ডিমনা লেকে যাওয়ার জন্য দুটি পন্থা আছে। প্রথম আপনারা রিজার্ভ করে যেতে পারেন। রিজার্ভ করে যাওয়ার জন্য এখানে অটো বলছে 300 টাকা ডিমনা লেক অবধি যেতে, এবং সেটা বার্গেনিং করে 250, তার নিচে নামছে না। আর যদি শেয়ারিংয়ে যেতে চান সেক্ষেত্রে এই সামনে এখান থেকেই একটা গোল চক্কর আছে, শেয়ার অটো ছাড়ে, ওটা যায় ডিমনা চক পর্যন্ত। ডিমনা চকে গিয়ে আরও 3 কিলোমিটার রাস্তা আপনাকে আরও একটা শেয়ার গাড়ি ধরে অথবা রিজার্ভ করে যেতে হবে। তো আমরা দেখছি কি করি, সেটা এখনও চিন্তাভাবনা করিনি, কথাবার্তা বলি, দেখি কি করি। আমরা এখন দাঁড়িয়ে আছি গুরুদ্বারা শাহির সাকচি জামশেদপুরে। টাটানগর ভ্রমণে বা সাকচি ভ্রমণে পায়ে হেঁটে আপনারা এই গুরুদ্বারাটাও কিন্তু দেখে নিতে পারেন। এই সাকচিতেই একদম মেইন গোলচক্করের আগে এই গুরুদ্বারাটা অবস্থিত। এই টাটানগর শহরে রাস্তায় কোনো সিগন্যালের ব্যাপার কিন্তু নেই, আপনাকে এই জেব্রা ক্রসিং দেখে ক্রস করতে হবে। আর প্রচুর গাড়ি, প্রচুর গাড়ি। এইবার আমরা গুরুদ্বারার ভিতরে যাচ্ছি। আমরা গুরুদ্বারার একদম সামনে চলে এসেছি। এইখান থেকে গুরুদ্বারার ভিতরটা দেখা যাচ্ছে। ভিতরে ঢুকতে গেলে জুতো খুলে প্রবেশ করতে হবে। ভিতরটা কিন্তু খুব সুন্দর, খুব শান্তিপূর্ণ জায়গা। আর এই গুরুদ্বারার টাইমিং হচ্ছে প্রত্যেক দিন সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আমরা গুরুদ্বারার ভিতরে প্রবেশ করেছি। এত শান্তিপূর্ণ পরিবেশ, এর মধ্যে জোরে কথা বলতেই ইচ্ছা করছে না। একদম অদ্ভুত সুন্দর পবিত্র একটা স্থান। ভিতরে এই রকম পাথরের সিংহাসনের মধ্যে লাল কাপড় দিয়ে ঢাকা একটি বেদি টাইপের করা রয়েছে। এখানেই সকলে প্রার্থনা করছেন, এবং এই জায়গায় প্রার্থনা করার পর আপনি যখন বেরিয়ে যাবেন পিছন দিকে হেঁটে বেরোবেন, মানে এই সিংহাসনের দিকে পিঠ করে বেরোনো যায় না, এটাই এনাদের নিয়ম। এই গুরুদুয়ারা থেকে বেরিয়ে অসাধারণ এক অনুভূতি হলো। আপনারা অবশ্যই এখানে আসবেন। আর এখান থেকেই কিন্তু পিছনে পরিষ্কার দেখা যায় টাটা স্টিল প্ল্যান্ট। এই সাকচিতেই, সাকচি বাস স্ট্যান্ডের একদম উল্টো দিকে রয়েছে অপূর্ব সুন্দর এই জামা মসজিদটি। 1936 সালে প্রতিষ্ঠিত এই জামা মসজিদ সাকচির কিন্তু বিশেষ একটি ঐতিহ্যশালী ধর্মস্থান। তাই আপনারা যদি সাকচিতে আসেন বা টাটানগরে আসেন, এই স্থানটিও ভ্রমণ করতে ভুলবেন না। যেমন সুন্দর ছিল গুরুদ্বারা, ঠিক তেমনই সুন্দর এই মসজিদ। এত অপূর্ব গঠনশৈলী, সম্পূর্ণ ইসলামিক স্থাপত্যে নির্মিত। এর ভিতরের চত্বর কিন্তু অদ্ভুত পবিত্র এবং শান্ত। আমাদের ভারতবর্ষ যে সর্বধর্ম সমন্বয়ের দেশ, আমাদের একটি ছোট্ট জায়গার মধ্যে মন্দির, মসজিদ এবং এত সুন্দর গির্জা, গুরুদ্বারা সব কিছু রয়েছে। এই হলো মসজিদের একেবারে অন্দরমহল। পবিত্র, শান্ত, নিস্তব্ধ। এই জায়গায় নমাজ পড়া হয়, এবং এই যে ঘরে আমরা দাঁড়িয়ে আছি এটি পুরো স্থানটি নমাজ পড়বার স্থান। পাশে কোরআন শরীফ রাখা রয়েছে, উর্দু এবং আরবি ভাষার খুব সুন্দর বইয়ের সম্ভার রয়েছে এখানে, ধর্মগ্রন্থের। এই যে স্থান, এইখানে অনেক বড় চত্বর, এটা একটা বড় হল ঘরের মতো জায়গা,
যে জায়গাতে প্রচুর মানুষ একসঙ্গে বসে নামাজ পড়তে পারবেন। জামা মসজিদ থেকে বেরিয়ে ঠিক তার উল্টো দিকের বাস স্ট্যান্ডের পাশের রাস্তা ধরে 3-4 মিনিট এগিয়ে গেলে আপনারা টাটা স্টিল প্ল্যান্টের একদম মেইন গেটে পৌঁছে যাবেন। আজ আমরা লাঞ্চ করতে এসেছি এইখানে, মানে আমাদের হোটেলের একেবারে পাশে মনোহর চাট নামে এই ধাবা স্টাইলের রেস্টুরেন্টটাতে। অন্যান্য রেস্টুরেন্ট এখানে আছে কিন্তু সেখানে দাম অনেক বেশি, কিন্তু এই জায়গায় এটা পিওর ভেজ রেস্টুরেন্ট, দাম অনেকটাই কম। আর এই রেস্টুরেন্টের স্পেশালিটি দেখুন, রেস্টুরেন্টের ভেতরে এসে আমরা দেখতে পাচ্ছি পুরো রেস্টুরেন্টের দেওয়াল জুড়ে পুরো মাধুরী দীক্ষিতের ফটো, মানে ছোট থেকে আর বড়োবেলা অবধি প্রচুর ফটো রয়েছে। আমার মনে হয় যিনি দোকানদার আছেন তিনি মাধুরী দীক্ষিতের বিশাল বড় ফ্যান আর কি। এটা একটা দারুণ লাগছে। এখানে কিন্তু সব কিছু পাওয়া যায়, ধোসা চাট যেমন পাওয়া যায় সেরকম চাউমিন পাওয়া যায়, ভাত পাওয়া যায়, পনির পাওয়া যায়, মাশরুম পাওয়া যায়, স্যুপ পাওয়া যায় এবং খুব রিজনেবল প্রাইসে। আমি যেমন 1 প্লেট পনির রাইস আর একটা হাফ মাশরুম চিলি মাশরুম অর্ডার করেছি। 1 প্লেট পনির রাইসের দাম পড়ছে 160 টাকা আর হাফ প্লেট চিলি মাশরুম পড়ছে 100 টাকা। চলে এসছে আমার খাবার। আমি যেটা বলছিলাম যে পনির রাইস অর্ডার করেছি, এটা কিন্তু মানে 1 প্লেট অর্ডার করেছিলাম, ওনারা দুটো জায়গায় এমনি করে দিয়েছেন। এটা কিন্তু হাফ প্লেট, এটা হাফ প্লেট, মানে হাফ প্লেটে একজনের ভালোভাবেই পেট ভরে যাবে। আর এটা হচ্ছে হাফ প্লেট চিলি মাশরুম, কতখানি দিয়েছে দেখুন। খাবারটা দেখে খুবই ভালো লাগছে, দেখেই বোঝা যাচ্ছে যে ভালোই হবে খাবারটা। চিলি মাশরুমটাকে তো দেখে বোঝাই যাচ্ছে না যে মাশরুম, পুরো চিলি চিকেনের মতো লাগছে। টেস্ট কেমন হয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি খেয়ে। থ্যাংক ইউ। একটা কমপ্লিমেন্টারি চাট দিয়ে গেলেন ওনারা। এখানে যেহেতু মনোহর চাট ভান্ডার, স্পেশাল এখানকার চাট, এটা ওনারা আমাদেরকে এমনি দিয়ে গেলেন। ভিডিও করছি দেখে হয়তো। ভালো, এটা চিলি চিকেন ছাড়া কিচ্ছু মনে হচ্ছে না। আর আমার সেই কুড়িগের বাস স্ট্যান্ডের ভেজ রেস্টুরেন্টের কথা মনে পড়ে যাচ্ছে, ভীষণ ভালো। আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা যদি এখানে আসেন, টাটানগরে আসেন, এখান থেকে খাবেন, দারুণ খাওয়া দাওয়া করতে পারবেন। খুব ভালো খাবারের কোয়ালিটি, ব্যবহার খুব ভালো, দাম খুব কম, তাড়াতাড়ি খেয়ে নিন। সাকচি বাজার থেকে কিছুটা এগিয়ে এসে জামা মসজিদের উল্টো দিকে যে গোল চক্করটা আছে ওইখান থেকে আমরা একটা রিজার্ভ অটো নিয়ে নিলাম। বেশ কতগুলো অটোর সাথে কথা বললাম, মোটামুটি 200-র নিচে কেউ আর নামছে না। হ্যাঁ, তো আমরা ঠিক করলাম এখন 12:10 বেজে গেছে, আর সময় নষ্ট না করে এখান থেকে রিজার্ভে করেই চলে যাব ডিমনা লেক। এখান থেকে 13 কিলোমিটার দূরে ডিমনা লেক। তো চলুন এখন যাওয়া যাক ডিমনা লেকের দিকে। আর আপনারা যখন অটো রিজার্ভ করবেন অবশ্যই ডিমনা লেক কথাটা মেনশন করবেন, নাহলে কিন্তু ওনারা ডিমনা চকে ছেড়ে দিয়ে চলে আসবেন, ওখান থেকে আবার 3 কিলোমিটার আপনাদের যেতে হবে। এই যে বাস স্ট্যান্ডটা বা এই যে গোল চক্করটা দেখতে পাচ্ছেন, এটা হলো ম্যাঙ্গো বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা বাঁ দিকে বেঁকে গেলাম, আর এই যে দেখুন সুবর্ণরেখা নদী, সেই সুবর্ণরেখা নদী যার সাথে ঘাটশিলায় দেখা হয়েছিল, ডাগারা বিচে যাওয়ার সময় দেখা হয়েছিল, সেই সুবর্ণরেখা নদীর সাথে আবার দেখা। ঝাড়খণ্ডের প্রাণ বলা যেতে পারে এই সুবর্ণরেখা নদী। এর ওপর থেকেই এই ব্রিজটা রয়েছে। এই ব্রিজ ক্রস করে আমরা এখন ওই দিকে যাচ্ছি, ডিমনা রোড ধরব। ডিমনা চক থেকে কিছুটা রাস্তা এগিয়ে আসলেই আমরা এখন ঢুকে গেছি দলমা পাহাড় রেঞ্জের পুরো পাহাড়ি রাস্তায়, এবং পুরো চারিদিকে অপূর্ব সুন্দর জঙ্গলে ঘেরা, মাঝখান থেকে পিচের এইরকম একটা পাহাড়ি রাস্তা দিয়ে যেতে কিন্তু দারুণ লাগছে। আর কিছুক্ষণ আগে আমি যেটা বলেছিলাম যে ডিমনা চক থেকে ডিমনা লেক 3 কিলোমিটার দূরে, ওটা ভুল ছিল। ডিমনা চক থেকে ডিমনা লেক প্রায় 7.5 কিলোমিটার দূরে, এবং ডিমনা চক থেকে আপনি যে আসলেই অটো পাবেন এটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তাই আমি বলবো যে যদি আপনারা আসেন সেই ক্ষেত্রে রিজার্ভ অটোতে আসাই ভালো হবে। ভালো করে ঘুরে দেখে তারপরে ফেরার কি ব্যবস্থা আছে সেটা আমরা দেখব, কারণ এই অটো কিন্তু আমাদেরকে শুধু ছেড়ে দিয়ে চলে যাবে, এটা কিন্তু ফেরার জন্য নয়, শুধু যাওয়ার জন্য ভাড়া পড়ছে 200 টাকা। আমরা দেখুন চলেই এসেছি
ডিমনা ড্যামের কাছে আমরা চলে এসেছি। টাটানগর থেকে 15 কিলোমিটার দূরে আর সাকচি থেকে 13 কিলোমিটার দূরে এখানকার বিখ্যাত একটা ট্যুরিস্ট স্পট ডিমনা লেকে। ডিমনা রিজার্ভিয়ারের দিকে যাওয়ার আগে আমার পিছনের লক গেটটা দেখে নিন। এখানে 8টা লক গেট রয়েছে। বর্ষাকালে এই জায়গা থেকে কিন্তু জল যখন পড়ে পুরো এখান থেকে জলটা ফ্লো করে ওইখানে গিয়ে সুবর্ণরেখা নদীর সাথে মিশে যায়। ভীষণ সুন্দর লাগে। এখন তো একেবারেই শুকনো, মানুষজন হেঁটে বেড়াচ্ছেন, অনেকে পিকনিকও করতে আসেন। এখানে কিন্তু বেশ ভালো পর্যটক রয়েছেন দেখতে পাচ্ছি। পুরো এলাকাটা এই রকম পার্কিং এরিয়া রয়েছে অনেকটা বড় এলাকা নিয়ে। আমরা ঠিক করলাম যে অটোতে আমরা এসেছি ওনাকে ওয়েট করতে বললাম আর কি। মোটামুটি ঘন্টাখানেক সময় লাগবে আমাদের পুরো জায়গাটা ঘুরে কভার করে আবার চলে আসতে। আমরা যাচ্ছি ওপরের দিকে, এসে ওনার অটোতেই আবার ফিরবো। সব মিলিয়ে উনি বলেছেন 450 টাকা নেবেন। আমরা উঠে এলাম ড্যামের ওপরে। বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে কিন্তু উপরে আসতে হবে এবং ওপরে ওঠার সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়াই। এবং এখান থেকে নিচেটা মানে পার্কিং এরিয়াটা যেখান থেকে আমরা এলাম ওই জায়গাটা যেমন ভালোভাবে সুন্দরভাবে দেখা যাচ্ছে, ঠিক সেরকম আমার ডান দিকে রয়েছে অসম্ভব সুন্দর ডিমনা লেক। এই ডিমনা লেকের কথা অনেক শুনেছি, দেখার খুব ইচ্ছা ছিল। সত্যি এত সুন্দর, পুরো পাহাড় দিয়ে ঘেরা, দলমা পাহাড় দিয়ে ঘেরা, স্বচ্ছ সবুজ জলের এই কৃত্রিম জলাশয় কিন্তু এই টাটানগর শহরের একমাত্র জলের মানে পানীয় জলের উৎস। প্রায় 5.5 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই ডিমনা লেক তৈরি হয়েছিল 1940 থেকে 1944 সালের মধ্যে। যদি আপনারা এই লেকে আসেন, এখানে কিন্তু বোটিং করারও ব্যবস্থা রয়েছে এবং এই লেকের মধ্যে মধ্যে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর ছোট ছোট আইল্যান্ড রয়েছে, ঠিক যেমনটা ছিল আমাদের মাইথন লেকে মানে মাইথন ড্যামে। সেই ভিডিও যারা দেখেছেন তারা জানেন। আমি দেখছি যে ওখানে একটি স্পিডবোট চলছে। আমি বলে দিচ্ছি আপনাদের এখানে স্পিডবোটের ভাড়া কত বা কীরকম কী নিয়ম। তাহলে যদি আপনারা এখানে আসেন এই বোটিংটা কিন্তু করতে পারেন। আর আজকে এত গরম, মানে 23শে জানুয়ারি আজকে এই ডিমনা লেকের ওপরে উঠেছি, এখন মোটামুটি 28-29 ডিগ্রি টেম্পারেচার, আর এত ঘাম হচ্ছে ভাবা যায় না। এই যে আমরা একদম লেকের এই দিকটাতে চলে এসেছি। এইখানটাতে বেশ জমজমাট, একটু যেহেতু ছায়া রয়েছে, এখানে বেশ কয়েকটি দোকান রয়েছে, এখানে কিছু মানুষের ভিড়ও রয়েছে। আর এইখান থেকেই বোটিং পয়েন্টে যাবার রাস্তাও রয়েছে। বোট এখানে রয়েছে নিচে দেখতে পাচ্ছি, কিন্তু বোটিংয়ের জন্য কাউকে দেখতে পাচ্ছি না। ওই একটি বোট চলছিল, ওটা ওই দিকে চলে গেছে, তো সেই জন্য আমরা কাউকে দেখতে পাচ্ছি না ইনফরমেশন গ্যাদার করবার জন্য। দেখছি কি করা যায়। এই যে এখান থেকে পুরো লেকের ভিউটা এরকম, আর এইখানে দুটো বোট দেখতে পাচ্ছি। ড্যামের পাশের রাস্তা ধরে সুন্দর শালের জঙ্গলের মধ্যে থেকে হেঁটে এখন আমরা চলে এসেছি টাটা স্টিল ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেন্টার, যে ডিমনা সেন্টারটা আছে সেই সেন্টারের কাছে। আর এর ঠিক পাশেই রয়েছে বোটিং পয়েন্ট। বোটিং পয়েন্টে গিয়ে বোটিংয়ের ডিটেলটা আপনাদেরকে সম্পূর্ণ বলে দিচ্ছি। ওই দিকে যা রয়েছে ড্যামের কাছটা, তার থেকে এদিকটা আরও সুন্দর একটা পার্ক এরিয়া দেখছি এখানে করে দেওয়া রয়েছে। এবং এখানে কিন্তু শুধু বোটিং নয়, আরও নানান ধরনের ওয়াটার স্পোর্টস আছে এখানে, সেটার একটা পোস্টার দেওয়া রয়েছে। রোয়িং, কায়াকিং, রাফটিং, স্কার্ফিং সব কিছুই রয়েছে দেখছি এখানে। এই যে এই হলো ডিমনা ওয়াটার স্পোর্টস সেন্টার। এই পার্ক এরিয়া যেটা বলছিলাম এটা অ্যাকচুয়ালি ওয়াটার স্পোর্টস সেন্টার। আর এই যে এই দিকটা ভিউটা হচ্ছে এই রকম। এই দিকটা আরও অনেক বেশি সুন্দর লাগছে ওই দিকের থেকে। ওই দিকটা একটু বেশি কনজেস্টেড। আর এইখান থেকেই বোটিং যাওয়ার পয়েন্ট। এই যে দেখুন এখান থেকেই বোটিংটা হয়। একটু আগেও যেখানে বোটিংটা হচ্ছিল আপনাদেরকে দেখালাম, কিন্তু একটু আগেই খবর পেলাম যে ওই ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে, ওই জন্য বোটিংটা এক্ষুনি বন্ধ হয়ে গেল। তো বোটিংয়ের ভাড়া হচ্ছে এই যে 6 সিটার বোটগুলো রয়েছে, এতে 1050 টাকা করে ওনারা নেবেন, আর 20 মিনিট পুরো লেকটাকে ঘুরিয়ে দেখাবেন। ডিমনা লেক থেকে ঘুরে নিচে পার্কিং এরিয়ার কাছে আমরা চলে এসেছি। এখন 1:40 বাজে। এখানে একটা চাটের দোকান রয়েছে, এখান থেকে একটু আলু টিকিয়া চাট নিয়ে নিচ্ছি। इसका দাম कितना है भैया? 30 টাকা করে প্লেট। গরম গরম ঘুগনির সাথে এরকম আলু দিয়ে বানিয়ে দিচ্ছেন, তেঁতুলের টকফক দিয়ে, দই দিয়ে। এটা খাবো। থ্যাংক ইউ। বাবা বেশ গরম।
হ্যাঁ রাখতে হবে, খুবই গরম। দারুণ মুখরোচক। এখন আমরা যাচ্ছি সাকচি মার্কেট থেকে 2 কিলোমিটার দূরে টাটা স্টিল জুওলজিক্যাল পার্কের দিকে। ডিমনা লেক থেকে ফিরে আমরা সাকচি থেকেই আরেকটা মাথাপিছু 20 টাকা ভাড়া দিয়ে অটো নিয়েছি। সেই অটোতে করেই এখন যাচ্ছি জুওলজিক্যাল এই জুবিলি পার্ক এবং জুওলজিক্যাল পার্কের দিকে। এই যে বাইরে থেকে জুবিলি পার্ক দেখা যাচ্ছে, বিশাল বড় পার্ক এটা। এখানে রাত্রেও আসবো, মানে বিকেলে এখানেই থাকবো, সন্ধ্যেটা এখানেই কাটানোর ইচ্ছা আছে। তার আগে একটু জুওলজিক্যাল পার্ক থেকে ঘুরে আসি। এখন ঘড়িতে বাজে 2:30টে, আর আমরা টাটানগর শহর পরিদর্শনের একদম মেইন যে জায়গা জুবিলি পার্ক, জুওলজিক্যাল পার্ক এবং লেক, এই জায়গাটাতে পুরো একটা বিশাল বড় এরিয়া নিয়ে এই পুরো জায়গাটা গঠিত। এবং আমি দাঁড়িয়ে আছি একদম এর সেন্টারে, মানে আমার বাঁ দিকে যদি তাকাই তাহলে পুরো জুবিলি পার্ক এলাকাটা দেখা যাবে। এই জুবিলি পার্কে আমরা বিকেল থেকে সন্ধ্যেটা কাটাবো ঠিক করেছি। আর এর ঠিক সামনে, মানে আমি যেখানটা দাঁড়িয়ে আছি একদম সামনে দেখতে পারবেন একটা মেইন রোড চলে গেছে, সেখান থেকে গাড়িগুলো যাচ্ছে। অটো করে আমরা এখানেই নামলাম। আর ডান দিকে, মানে রাস্তার ঠিক ওই পারে রয়েছে লেক এবং জুতে যাওয়ার রাস্তা। আচ্ছা, জুয়ের যে গেটটা দেখালাম ওইখান থেকে ঢোকার পরে এর ভেতরে এখানে যে জুয়ের আগে মেন এন্ট্রান্সটা ছিল সেটা এখন এখান থেকে 1 কিলোমিটার ভিতরে হয়ে গেছে। সেই কারণে এখানে এরকম টোটো অ্যাভেলেবেল রয়েছে। এখানে 15 টাকা পার হেড দিলে এই গাড়িতে করে আপনারা একদম জুওলজিক্যাল পার্কের মেইন যে গেট সেইখানে অবধি পৌঁছে যাবেন। তো আমরা এই গাড়ি নিয়ে নিলাম একটা 15 টাকা করে পার হেডে। এতে করেই আমরা চলে যাব জুওলজিক্যাল পার্কের একদম মেইন গেটে, গিয়ে ভেতরটা আপনাদেরকে দেখাবো। চলুন যাওয়া যাক। এই যে জলাভূমিটা আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে, এটা হচ্ছে জয়ন্তী সরোবর। ভীষণ সুন্দর, এর ভেতরে ফাউন্টেন করা আছে আর লেজার শোয়েরও ব্যবস্থা আছে। এখানে বসারও সুন্দর জায়গা রয়েছে, মানে সময় কাটানোর জন্য কিন্তু দারুণ একটা জায়গা। এই চত্বরে আপনি যেই ঢুকে পড়বেন, পুরো মানে টাটানগরের যে কোলাহল, ব্যস্ততা, গাড়ির আওয়াজ সব কিছু থেকে একদম সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু আপনি প্রবেশ করবেন এবং এই জায়গায় বেশ খানিকটা সময় কাটাতে আপনার খুব ভালো লাগবে। আমরা চলে এসেছি টাটা স্টিল জুওলজিক্যাল পার্কের 3 নম্বর গেটে। এখান থেকে টিকিট কেটে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। এখানে টিকিট প্রাইস 50 টাকা করে পার হেড, আর 3 বছর থেকে 10 বছর বয়সী বাচ্চাদের জন্য 30 টাকা করে পার হেড। এর টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এখন 2:45 বাজে। চলুন তাড়াতাড়ি পার্কের মধ্যে ঢোকা যাক। আমরা চলে এসেছি জুওলজিক্যাল পার্কের মধ্যে। এই পুরো পার্ক এরিয়াটা ঘুরে দেখতে আপনাদের পায়ে হেঁটে 3 ঘন্টা সময় লাগবে। আর যদি আপনারা এইরকম ব্যাটারি চালিত গাড়ি আছে, এই গাড়িগুলি বুক করেন, সেক্ষেত্রে শেয়ারে গেলে পার পারসন 50 টাকা করে ভাড়া লাগবে। আর যদি আপনারা একটা পুরো টোটাল গাড়ি বুক করে যান, 8 জন যেতে পারবেন একটা গাড়িতে, 400 টাকা ভাড়া লাগবে। আর পুরো এরিয়াটা ঘুরিয়ে ওনারা দেখিয়ে আনবেন 40 মিনিট সময়ের মধ্যে। প্রত্যেকটা জায়গাতে দাঁড়াবেন, সময় দেবেন এবং ঘুরিয়ে এখানেই নিয়ে এসে ছাড়বেন। এই হলো জুওলজিক্যাল পার্কের মেন এন্ট্রান্স। আর আমরা প্রায় মিনিট 15 মতন ওয়েট করলাম গাড়ির জন্য, মানে শেয়ারিংয়ের জন্য আর কি। গাড়ি তো অ্যাভেলেবেল আছে, কিন্তু শেয়ারিংয়ে যাওয়ার জন্য সেরকম আর কাউকে পেলাম না। তো সেই কারণে আমরা পায়ে হেঁটেই চলে এলাম ভিতরে। ডান দিকে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা মতন করে দেওয়া রয়েছে, আর মাঝখানটা এরকম বেশ সুন্দর। এই জায়গাটা খুব ভাল লাগছে দেখতে। জুওলজিক্যাল পার্কে প্রবেশের পর একের পর এক দারুণ দারুণ পশু আমাদের সামনে আসতে লাগলো। আমি কিন্তু এই টাটানগর ভ্রমণে আপনাদেরকে 100% রেকমেন্ড করব এই জুওলজিক্যাল পার্ককে আপনাদের ভ্রমণ তালিকায় অবশ্যই নথিভুক্ত করতে। এই নকল কচ্ছপটি আসলে কিন্তু একটি রেস্টুরেন্ট। পার্সোনালিটিটাই আলাদা।
সিংহ দেখার পরেই বাঘ। আমার কিন্তু এই চিড়িয়াখানাটা দারুণ লাগছে, দারুণ। বাচ্চাদের তো ডেফিনেটলি ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। সেই দিকে একটা ঘুমাচ্ছে। এইখানে আমাদের পূর্বপুরুষের দল। এটিও কিন্তু আরেকটি রেস্টুরেন্ট। কি সুন্দর শেপ, তাই না? সুন্দর মিষ্টি পাখি। এখানে মুখোমুখি দুজন বসে আছে, দুটো আলাদা খাঁচায়। এইটা দেখে কষ্ট লাগে। এইখানে দেখুন, এই যে বাঁদরগুলো দেখতে পাচ্ছেন একটু অন্য ধরনের, এগুলিকে বলে মন্ড্রিল মাঙ্কি। অন্য প্রজাতির বাঁদর অ্যাকচুয়ালি এগুলো। 4টে রয়েছে এখানে, 4টে দেখতে পাচ্ছি। এরপর আমার সবথেকে প্রিয় বাটারফ্লাই গার্ডেনে প্রবেশ করলাম। ভেবেছিলাম এর ভেতরে প্রচুর প্রজাপতি দেখতে পাবো, কিন্তু না, এর ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো হলেও অনেক বেশি প্রজাপতি এর মধ্যে আমরা দেখতে পাইনি। একদম আমাদের সামনে দাঁড়িয়ে আছে গ্র্যান্ডস জেব্রা। কি হয়েছে, কি বলছো তুমি? দেখুন, একে বলে অভিজ্ঞতা। আমরা ওখানে গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম এবং ওনারা বলছিলেন যে 3 ঘন্টা লাগবে পায়ে হেঁটে ঘুরতে। আমরা একদম ধীরে সুস্থে ঘুরেছি, ভিডিও করেছি, ফটো তুলেছি, মাঝখানে বসে এক জায়গায় কফি খেয়েছি। তাতেই আমাদের মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে পুরো চিড়িয়াখানা কভার করা হয়ে গেছে। তবে একটা কথা বলবো, খুব ভালো লেগেছে এই জুটাতে এসে। স্পেশালি আপনাদের সাথে যদি বাচ্চারা থাকে তাহলে অবশ্যই তাদেরকে নিয়ে এখানে আসবেন। 1 থেকে 1.5 ঘন্টা লাগবে পায়ে হেঁটে ঘুরতে, আর গাড়িতে ঘুরলে 40 মিনিটের মধ্যে হয়ে যাবে। জু থেকে ঘুরে আমরা এবার চলে এসেছি জুবিলি পার্কের মধ্যে। জমজমাট এবং বিশাল এরিয়া নিয়ে জামশেদপুরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এই জুবিলি পার্ক টাটানগর বা জামশেদপুর ভ্রমণের একদম আবশ্যক বা অত্যাবশ্যক একটি ট্যুরিস্ট স্পট। এইখানে আপনি বিকেলবেলার দিকেই আসবেন, এটা আমার সাজেশন। কারণ যখন রোদ্দুর থাকবে দিনের বেলা আসলে তখন একটু কষ্ট হবে, কারণ অনেকটা ফাঁকা এরিয়া তো, ঘুরে ভালো করে দেখতে পারবেন না। এই জাস্ট সানসেটটা হলো, এখন 5টা 15 বাজে। এই সময়ে একদম সুন্দর একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর দেখতেই পাচ্ছেন আমার পিছনে প্রচুর মানুষ এসছেন। এবং সত্যি কথা বলতে বিকেলবেলা রিল্যাক্সিংয়ের জন্য, ডে আউটিংয়ের জন্য, বা এমনি জাস্ট পুরো অ্যামিউজমেন্ট পার্কটাকে এনজয় করবার জন্য, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, ফটোশ্যুট করবার জন্য দারুণ দারুণ সুন্দর একটা জায়গা এই জুবিলি পার্ক। পিছনে একটা স্ট্রাকচার করে দেওয়া রয়েছে, ওইটা ভীষণ ইন্টারেস্টিং, এবং ওটার নাম দেওয়া হয়েছে অগ্নি, যেটা পাওয়ার, এনলাইটেনমেন্ট, নলেজ এইগুলোকে সিম্বলাইজ করে। খুব সুন্দর একটা লেখা রয়েছে, ওটা পড়ে খুব ভালো লাগলো। আর এই সাইডে সোলার প্যানেল রয়েছে অনেকগুলো, সুন্দর একটা ডিজাইন করে ওগুলোকে লাগানো হয়েছে। এই জায়গাটাতে কিন্তু সন্ধ্যের পরে, মানে যখন আলোটা হয়ে যাবে, অন্ধকার নামলে কিন্তু একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এবং চারিদিকে প্রচুর লাইট জ্বলে ওঠে। সন্ধ্যের মানে বিউটিটাও আপনি নিতে পারবেন যদি আপনি এই বিকেলবেলার টাইমে আসেন। পার্কে ঢোকার জন্য কিন্তু আলাদা করে কোনো এন্ট্রি ফি নেই, আপনি এমনিই ঢুকে যেতে পারবেন। তো একদম টাটানগরে যদি আসেন, এটা একটা মাস্ট ভিজিট একটা স্পট, অবশ্যই অবশ্যই আসবেন। শুনুন, এখানে এসে সন্ধ্যের টিফিনটা আর চাটা খেয়ে যাবেন। জুবিলি পার্ক থেকে জাস্ট বেরিয়ে যে বড় গোল চক্করটা রয়েছে তার ঠিক পাশে রাস্তার দুদিকে প্রচুর এরকম চায়ের দোকান রয়েছে, আর এগরোল, চাউমিন, মোমো, ধোসার দোকান রয়েছে। সন্ধ্যের মানে স্ন্যাক্সের জন্য এই জায়গাটা একদম আদর্শ।
সারাদিন ঘোরাঘুরির পর আমরা এখন আমাদের সাকচি যে হোটেলে আছি গোল্ডেন হাইটস, তার ঠিক পিছনে সাকচি শিব মন্দিরের পাশ থেকে এখানকার যে মার্কেট, সাকচি মার্কেট, এই মার্কেটটা ঘুরে দেখতে এসেছি। এই বাজার এলাকার মধ্যে দিয়ে ঢুকলে অনেক দোকান ছাড়িয়ে এইখানে একটা বড় দশকর্মা টাইপের বাজার রয়েছে। এই বাজারটা দারুণ লেগেছে আমার। অন্যান্য যে দোকান সব জায়গায় থাকে সেগুলো তো আছেই, কিন্তু এইখানের দশকর্মা দোকানগুলোতে দেখুন দারুণ সুন্দর জিনিসপত্রের সমাহার, প্রচুর দোকান রয়েছে। এইখানে দেখুন এই এনাদের পুজোর কিছু জিনিসপত্র, এখানে লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে পিছনে পাগড়ি। ये क्या है भैया, इसको क्या कहते हैं? मोहरी। ये किस चीज़ से वो शादी में लगता है? अच्छा अच्छा। দেখুন এখানে পরপর রয়েছে এই দোকানগুলো, এবং এখানে বিয়ের সমস্ত জিনিসপত্র বেশিরভাগ দোকানেই রয়েছে দেখছি। তার পাশে শাখা বাংলায় লেখা রয়েছে শঙ্খ ভান্ডার, শাখার দোকান। আর এইখানে ভেতরে মার্কেট এরিয়াটা এই রকম। এখানে সাজগোজের জিনিসের দোকানও প্রচুর রয়েছে, কসমেটিক্স জুয়েলারি প্রচুর এখানকার মানুষ পরেন, ঝাড়খণ্ডের মানুষ প্রচুর কসমেটিক্স জুয়েলারি পরেন। দেখুন কি দারুণ সুন্দর সুন্দর এই জুয়েলারিগুলো, খুব সুন্দর, পুরো সেট রয়েছে এখানে জুয়েলারি। আর ये पूरा जो सेट है इसका अच्छा 2500। हाँ ब्राइडल के लिए बहुत अच्छा कलेक्शन है। বিশাল বড় এই মার্কেট এরিয়া, এবং এই জায়গাটাতে আসলে স্পেশালি একটা বড় বাজার টাইপের ফিল পাওয়া যাবে। এখানে যেমন এই যে জামা কাপড়ের দোকান দেখছেন, চুড়িদার পিসের গর্জিয়াস সব দোকান রয়েছে। এইখানে নানান রকমের জিনিস, মানে ফুটপাথের জিনিস থেকে বড় বড় ব্র্যান্ড, কিচ্ছুর অভাব নেই এই জায়গাটাতে। এইখানে দেখুন মিষ্টি আর বাদামের ঠেলা নিয়ে যাচ্ছেন উনি। ভাইয়া ये ठेकुआ है? मीठा क्या है, इसको क्या कहते हैं? ओ पीठा। अच्छा अच्छा। বাজার ঘুরতে ঘুরতে আমরা এবার মাছ বাজারে এসেছি। প্রচুর মাছ, এখানে মাগুর মাছ 150 টাকা করে কিলো মাত্র। এখানে পমফ্রেট, কাতলা, পাঙস, ট্যাংরা সব রয়েছে। পাবদা কত করে? 500। আর চিংড়ি? 700, আর ভেটকি? 600 টাকা করে ভেটকি, 500 টাকা করে পাবদা, দাম কম এখানে। এই হচ্ছে এখানকার আরও একটি ইন্টারেস্টিং জায়গা, যেখানে প্রচুর পরিমাণে মিষ্টি এবং স্ন্যাক্স পাওয়া যায়। এটা ঝাড়খণ্ডের স্পেশাল মিষ্টি এবং স্ন্যাক্সের জায়গাগুলোর মধ্যে একটি। এটা হচ্ছে পুরানি জেলেবি দোকান, মানে পুরানি জেলেবি বা জেলেবির ঠেক আর কি বলা যেতে পারে। এবার জেলেবির সাথে সাথে আরও নানান রকম নোনতা আইটেম, মিষ্টি আইটেম যেমনটা দেখতে পাচ্ছেন, সব রকমই এর পাশাপাশি সব দোকানগুলোতে রয়েছে। আর এখানে সারাক্ষণ ভিড় লেগে থাকে, প্রচুর মানুষ আসেন এখানে। যেহেতু আমাদের হোটেলের একদম নিচেই এই বাজার ছিল, তাই সম্পূর্ণ বাজার ঘুরে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। আর ফিরে এসে হোটেলেই অর্ডার দিয়ে দিয়েছিলাম আমাদের আজকের ডিনারের। বাটার তন্দুরি রুটি 30 টাকা করে পিস, ফিশ ফ্রাই 2 পিস 50 টাকা, চিকেন কষা 260 টাকা, এটা কমপ্লিমেন্টারি, গ্রিন পিস পোলাও 230 টাকা, আর পাইনাপল রায়তা 90 টাকা। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে, তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে এই টাটানগর সিরিজের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।